দীর্ঘ বিরতির পর আবারও ফিরলাম ঈদের পর গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। একটা বিরতি ঠিকই হয়েছে আমাদের সামগ্রিকভাবে, কিন্তু মাঠের ক্রিকেটের বিরতিটা যেন শেষই হচ্ছে না। এসব নিয়ে কথা বলতেই আসলে দুজন ক্রিকেটারকে আজকে আমরা স্টুডিওতে স্বাগত জানিয়েছি এবং আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মিঠুন, কোঅপ সভাপতি, এবং মোসাদ্দেক হোসেন সৈকত, আপনি সাবেক অধিনায়কও বটে বাংলাদেশ জাতীয় দলের, কিন্তু বর্তমানে ক্রিকেটার হিসেবে আপনার পরিচয়টা অনেক দিন ধরে, মানে আপনি খুব উচ্চকিত অনেক ব্যাপারে, কথাবার্তার ব্যাপারে আমরা আসলে উচ্চ কণ্ঠেই শুনতে চাই। ক্রিকেটটা যেহেতু নাই, ঢাকা প্রিমিয়ার লিগের যদি সূচিটা ঠিকমতো প্রকাশ হতো বা 12টা ক্লাব মানে আপনার যদি খেলতো, তাহলে এই মুহূর্তে প্রায় শেষের দিকে থাকতো ঢাকা লিগ, আমি যদি ভুল না করে থাকি। তো সিজনটা কেমন গেল? মানে আমরা ট্যাগলাইন দিয়েছি টাকা নেই, খেলা নেই। তো আপনার কি মনে হয় যে অর্থাভাবে ভুগতে শুরু করেছেন ইতিমধ্যে? দেখেন না, আমরা হয়তোবা সবাই একটা জায়গায় আটকে আছি, সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ। বাট আলটিমেটলি আমি বলতে চাই ঢাকা লিগ। কারণ হয়তোবা ফার্স্ট ডিভিশন হয়েছে, বাট সেখান থেকে আমাদের কাছে অনেক কমপ্লেন এসেছে যে ওখানে যারা ভালো পেমেন্ট নিয়ে খেলে তাদেরকে ক্লাবগুলো আর ডাকে নেই। তারা বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে আর ডাকে নেই, প্লেয়ারদের পেমেন্ট ঠিক মতন করে নাই। তারপরে যে টুর্নামেন্টটা করেছে সেটাকে রিকভার করার জন্য, সেটাও আমার কাছে মনে হয় না গুড এনাফ। কোনো রকম করার দরকার করেছে। তো আমি মনে করি যে বর্তমানে যে অবস্থা চলছে, ঢাকা লিগ কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনি খুব ভালোভাবে জানেন। কারণ আপনারা এবং আমরা কিন্তু ক্রিকেটের সাথে সবচেয়ে ক্লোজলি ইনভলভ। তো হয়তোবা এটা সাধারণ মানুষের কাছে কিছু না, বা হয়তোবা অনেক মানুষের কাছে মনে হবে ওরা টাকা টাকা করে, কিন্তু আলটিমেটলি ভাইয়া আপনার প্রফেশনে আপনি স্যালারি না পাইলে আপনি কেন আছেন আপনার প্রফেশনে? ভ্যালিড কোশ্চেন। প্রফেশন মানে কি? প্রফেশন মানে ওখান থেকে আমি আর্ন করি। আর চ্যারিটি ইজ চ্যারিটি। আমি যেমন কোঅপের প্রেসিডেন্ট, এটা আমার চ্যারিটি, বাট আমার প্রফেশন কিন্তু ক্রিকেট। তো কখনোই আমরা আমাদের প্রফেশনাল জায়গা স্যাক্রিফাইস করতে পারবো না। ডেফিনেটলি খেলা না হলে টাকা, আর্থিকভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, সাথে দেশের ক্রিকেট কোথায় যাবে সেটাও আপনার চিন্তা করতে হবে। আজকে আমরা কিন্তু দেখেছি কেনিয়া, আমরা দেখেছি জিম্বাবুয়ে, একসময় কিন্তু তারাও ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিছুদিনের জন্য হলেও ডমিনেট করেছে, কিন্তু তারা এখন কোথায়? বিকজ অফ তাদের ডোমেস্টিক স্ট্রাকচার। তাদের ডোমেস্টিক স্ট্রাকচার ছিল না বলেই এই অবস্থা। এখন আমাদের দেশে এত ক্রিকেট ফ্যান, আমাদের ক্রিকেটকে এত ভালোবাসে সবাই, তো তাদের চোখের সামনে যদি আমাদের দেশটাও ওই রকম হয়ে যায় তাহলে কেমন লাগবে? হয়তোবা ক্রিকেটকে যারা পছন্দ করে না বা যারা চায় ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক, তাদের জন্য খুশির একটা উৎসব হবে। কিন্তু আমরা ক্রিকেটার হিসেবে তো, বা আপনারা যারা ক্রিকেটের সাথে কাজ করেন, আমরা তো কখনোই পারবো না যে আমাদের চোখের সামনে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাক। এটা খুবই ভ্যালিড। সৈকত, আপনি তো মাঠের ক্রিকেটটা গত বছরও খেলেছেন, আপনি জানেন আবাহনীর হয়ে দল গুছাতে গেলে যে টাকা অন্য সময় আমরা দেখেছি, গতবারও সেটা অনুপস্থিত ছিল, এবার তো হচ্ছেই না এমন মনে হচ্ছে। আসলে ক্রিকেটটা কতটুকু মিস করছেন? ডেফিনেটলি দেখেন, আসলে মিথুন ভাইয়ের সাথে কিছু জায়গাতে আমিও তো অবশ্যই একমত পোষণ করি। যদি ঢাকা লিগের কথা বলি, যেটা মিথুন ভাই বললো, শুধু প্রিমিয়ার লিগ না, ঢাকা লিগ, এবং মানে যেটা আমরা বলতেছিলাম যে আপনি নাম্বার অফ পার্সেন্টেজের কথা চিন্তা করেন, 85 to 90% ক্রিকেটার যারা কিনা সারা বছর চিন্তা করে যে এই প্রিমিয়ার লিগটা বা ঢাকা লিগটা তারা খেলবে, এখান থেকে যে টাকাটা তারা আর্ন করবে সেই টাকাটা দিয়ে সারা বছর একটা প্ল্যান থাকে যে আমি এভাবে করে সারা বছরটা যাব। এখন তারা যখন জানেই না যে প্রিমিয়ার লিগটা হবে কি না, তাদের ফিউচারের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট টু আনসার যে আমরা কোন দিকে যাচ্ছি, আসলে কি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট। মানে একটা অলরেডি আমরা একটা ওয়ার্ল্ড কাপ মিস করেছি, যেটা হয়তো বা আমি জানি না, আমার এই জায়গা থেকে মানে বলা খুবই কঠিন, বাট এটা সাফার আমরা কবে নাগাদ এটা আমরা রিকভার করতে পারবো সেটাও জানি না। আর এই সময়ের মধ্যে যদি ঢাকা লিগগুলো না হয়, যেটা আমাদের মেন স্ট্রাকচার, যেটা কিনা আমরা বলি যে একটা মাত্র মানে জায়গা আছে যেখান থেকে কিনা আমরা প্লেয়ার পিক করতে পারি ফর ন্যাশনাল টিম। সো এখন আপনি এখানে প্রায় 150-200 জন ক্রিকেটার, তারা যদি পারফরমেন্সের শোই করতে না পারে, তারা দেখাইতেই না পারে যে আমি খেলতেছি, সে কেমন খেলতেছে এবং তার যে আলটিমেট গোল আছে সেটাও অ্যাচিভ করতে পারতেছে না। একই সাথে সে সব কিছু ছেড়ে দিয়ে যখন তার মানে ফাইন্যান্সিয়াল দিকগুলো আসে, সে ফ্যামিলি পর্যন্ত তার সাফার করতেছে। তো এটা খুবই দুঃখজনক ব্যাপার আমার কাছে। মিঠুন, মানে এখানে আসলে দায়ভারটা কি শুধু বোর্ডেরই পড়ে না, যারা যেসব ক্লাবগুলো পার্টিসিপেট করছে না তাদের উপরও দেখছেন? দেখেন, আমি একদম প্রথম দিকে যেতে চাই। হ্যাঁ প্লিজ।
আমরা যখন নির্বাচিত হলাম, এবং তার সঙ্গে আমি একটু সংযুক্ত করে দিই, আপনাদের নির্বাচনটা নিয়েও কিন্তু বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের ভয়ঙ্কর রিজার্ভেশন আছে। ওনাদের ধারণা যে 1000-1500 সদস্য থাকতে পারতো, সেখানে মাত্র হাতে গোনা 200-300 সদস্য নিয়ে একটা নির্বাচন করে ফেলেন। এটাও তো কোশ্চেনেবল। এই কোশ্চেনটা আপনিও শুনেছেন নিশ্চয়ই। আমিও শুনেছি। দেখেন, এটা হচ্ছে সবার সম্মতিতে হয়েছে। জিনিসটা হচ্ছে আমাদের ওখানে একটা মিটিং হয়েছে, মিটিংয়ে যারা উপস্থিত ছিলেন ওখানে সবাই ইনভাইটেড ছিল। এটা কিন্তু কোনো ব্যক্তির ইচ্ছাতে হয়নি, এটা হচ্ছে ওখানে ছিল, ওখানে ভোটাভুটি হয়েছে। আপনি জানেন প্রসেসটা, ভোটাভুটির মাধ্যমে সবাই যেই জিনিসটা এগ্রি করেছে এটা হওয়া উচিত। কারণ আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কোয়াবের ওপরে আবার প্লেয়ারদের বিশ্বাস ফেরানো। এই জন্য এটা কি বিশ্বাসযোগ্য হচ্ছে? কারণ বর্তমান বোর্ড সভাপতি কিন্তু আপনাদের ব্যাপারে খুব মানে পজিটিভলি অনেক কিছু করেছেন, সেটা কিন্তু আমরা দেখিনি। এখন বিষয় হচ্ছে আমার অ্যাক্টিভিটি যদি উনার ফরে যেত তাহলে হয়তো বা উনি খুশি থাকতেন। এখন আমার অ্যাক্টিভিটি তো উনার ফরে যাচ্ছে না, বিকজ ক্রিকেট ঠিক মতন চলছে না। কিরকম ফরটা বোঝাতে চাচ্ছেন, মানে ওনার কিরকম ফর বলতে ধরেন এখন যেই ক্রিকেটটা যেভাবে চলছে না, ক্রিকেট খেলা বন্ধ আছে, আমি যদি এটা নিয়ে কোনো কথা না বলতাম, আমি চুপচাপ থাকতাম, বা প্লেয়াররা যেই জিনিসগুলো সাফার করছে সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলতাম না, আমি চুপচাপ থাকতাম, বা ওনাদের সঙ্গে যে আমি সুন্দর একটা নেগোসিয়েশন করে ফেলতাম। এর আগে নর্মালি কিন্তু বিপিএল তো আপনারা একটা ম্যাচ অ্যাবান্ডন করেছেন এবং সেটার জন্য তারা বেশ ভালো রকমেরই ঝামেলা পড়েছিল। এখন দেখেন, আমাদের কিন্তু উদ্দেশ্য কাউকে ঝামেলা ফেলানো না। আমাদের উদ্দেশ্য আমাদের যেটা প্রাপ্য, প্লেয়াররা যেটা ডিজার্ভ করে আপনাদের, সেই জিনিসটা যেন প্লেয়াররা পায়। আমাদের সব, আপনি দেখেন যে আমরা যা যা এখন পর্যন্ত আবদার করেছি বা আমরা যেই যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমাকে একটা পয়েন্ট দেখান যেই পয়েন্টটা যৌক্তিক না বা আমাদের ওটা বলা উচিত হয়নি। এই ধরনের যদি কোনো পয়েন্ট থাকে আপনি আমার সাথে শেয়ার সভাপতির করতে পারেন। ভার্সনটা কি আপনাদের প্রতি? মানে উনি তো আসলে গণমাধ্যমের সঙ্গে অ্যাটাচমেন্টটা কমে গেছে অনেকটাই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনার ভার্সনটা কি? দেখেন, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নাই। ওনার সঙ্গে এখনও আমার সাথে দেখা হলে প্রথম দিন যেরকম আন্তরিকভাবে কথা বলেছি, এখনও একইভাবে কথা বলি। এটা হচ্ছে জাস্ট প্রফেশন। উনি উনার জায়গায়, উনি একটা জায়গায় আছে, উনি একটা জায়গার হেড, আমি একটা জায়গার হেড। আমি যখন প্রফেশনাল ডিল করতে যাব তখন রিলেশনটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমার কাজ প্লেয়ারদের ফরে কথা বলা, প্লেয়ারদের যেটা ন্যায্য দাবি সেই দাবিটা তাদের কাছে তুলে ধরা। ওনার কাজ সেটাকে ডিল করা এবং সেটাকে নেগোসিয়েশনের মাধ্যমে প্লেয়ারদেরকে কিভাবে উনি বেনিফিটেড করতে পারে বা প্লেয়ারদের চাওয়াটা উনি পূরণ করতে পারে। তো যখন আমি ওনার কাছে আবদার নিয়ে যাচ্ছি, উনি জিনিসটা পূরণ করতে পারছেন না, সেই ক্ষেত্রে তো ওনার সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হবে, এটা খুবই স্বাভাবিক। এই দূরত্বটা কি ক্রিকেটকে অনেক দূরে ফেলে দিয়েছে কিনা? মানে ক্রিকেটটাই তো নেই সৈকত, তাছাড়া সবই আছে। বোর্ডের রাজনীতি আছে, কে বোর্ডে আসবেন এমন অনেক কথাই আমরা জানি বা শুনি। ক্রিকেটার হিসেবে তো আপনারাও কম বেশি জানেন। বিরতিতে যাওয়ার আগে 1 মিনিটের মধ্যে যদি এটার একটা উত্তর দেন। না দেখেন, আসলে এটা আমরা যারা ক্রিকেটার আছি আমাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই ডিফিকাল্ট, যে কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের জানার মানে আমাদের কাজও না আসলে। তা আমরা যে জিনিসটা করতে পারি, আমরা কোনো প্রবলেম ফেস করলে আমরা কোয়াবকে জানাইতে পারি যে ভাই আমরা, তার থেকে বড় কথা হচ্ছে সব ক্রিকেটাররা ক্রিকেট খেলতে চায়, এর থেকে বেশি কিছু তাদের চাহিদা নেই, যে তারা চায় যে মাঠের ক্রিকেটটা মাঠে থাকুক। মানে কতটা স্ট্রাগল করছেন? ধরেন আপনারা তো অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন, মানে পাইপলাইনেই আছেন, একটা না বেতনও পাচ্ছেন, অনেকে যারা প্রথম কেন্দ্রীয় চুক্তির মধ্যে আছেন। এর বাইরে ক্রিকেটাররা কি সাফার করছেন? মানে আপনি বলছিলেন করছেন, কিন্তু যারা আছেন, যা প্রিমিয়ার লিগে খেলছেন, তারা কতটুকু একটা হস্টাইল মুডে আছেন? দেখেন, আসলে আপনি একটা দেশের ক্রিকেট কখনোই 30 জন কেন্দ্রিক হইতে পারে না। মানে হয়তো বা 30-50 জন ক্রিকেটার যারা কিনা সবসময় ভালো জায়গায় থাকতেছেন, তারা তাদের পারফরমেন্সের দিক থেকে হোক, তারা তাদের কাজটা করে নিচ্ছে, তারা পারফরমেন্স করে তাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে হোক, তারা সবভাবে ঠিকঠাক আছে। বাকি ক্রিকেটারদের কিন্তু আপনার চিন্তা করতে হবে, যখন কিনা আপনি ন্যাশনাল টিমে না থাকবেন বা ন্যাশনাল রাডারে না থাকবেন, ওই সময় আপনিও একজন সাধারণ ক্রিকেটার, এবং আপনি যখন আবার ওই ক্রিকেটারের ন্যাশনাল টিমে যাচ্ছে তখন সে ওই ফ্যাসিলিটিসটাই মানে পাচ্ছে। টাকার সংকটে ভুগছেন কিনা আপনারা অ্যাজ এ হোল, যদি আমি বলি কোশ্চেন? ডেফিনেটলি এটা আসলে হয়তো বা অনেকেই আপনার সরাসরি এসে আপনার কাছে বলবে না, বাট আপনি যখন ক্রিকেটের সাথে কাজ করতেছেন, আমরা যখন ক্রিকেট খেলতেছি, এবং যারা কিনা ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ক্রিকেটের সাথে আছেন, তারা যারা ক্রিকেট জানে, তারা সবাই জানে যে তারা এই লিগটা না হলে কতটুকু সাফার করা লাগবে প্লেয়ারদের। আমরা সাফারিংসের গল্পটা আরও শুনবো। সাবেক প্রধান নির্বাচক এবং সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুর এই ক্রিকেট না থাকার হতাশাটা একটু শুনে আসি।
ক্লাব একটা বিসিবির সাথে একটা প্রিমিয়ার ডিভিশন ক্লাবদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। আমি পার্সোনালি অ্যাজ এ ক্রিকেটার আমি মনে করি যে এই দূরত্বটা অতি সত্বর এটার সমাধান দরকার, কারণ ডোমেস্টিক ক্রিকেট কিন্তু আমাদের যথেষ্ট সাফার করছে। এবং আমি মনে করি যে কারণ আমাদের ক্রিকেটের হার্টটা হচ্ছে ডিপিএল, এই ডিপিএলের এটার যদি যথাযথ ক্লাবদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যদি শুরু করা না যায় তাহলে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এটা শুরু হবে এবং আমাদের ডিপিএল ক্রিকেটের অতি সত্ত্বর মাঠে করাবো। মানে করোনা অতিমারির সময় আমরা দেখেছিলাম এরকম লিগ নিয়ে অনেক ঝামেলা হতে, কিন্তু একদমই শুকনো মাঠ, সবই নাকি প্রিপেয়ার্ড, খালি ক্রিকেটাররাই খেলছে না, ক্লাবগুলো খেলছে না বলে। কতটুকু এফেক্টেড হলো সৈকত, মানে সব কিছু মিলিয়ে? কোভিড টাইমে তো আমরা বায়োবাবলের মাধ্যমে ক্রিকেট খেলছি আসলে। এখন ওই আমি বললাম, আপনি যে ক্রিকেটারকে জিজ্ঞেস করবেন সে একই কথা বলবে যে ভাই আমি ক্রিকেট খেলতে চাই, আপনি মাঠে ক্রিকেট খেলা দেন। সো এর বাইরে আমার কাছে মনে হয় না দ্বিতীয় চিন্তা কেউ করবে। এবং ডেফিনেটলি যেটা মাত্র আমি নান্নু ভাইয়ের কথাও শুনলাম, সবাই যারা, আমি একটু আগে আপনাকে বললাম, যারা কিনা ক্রিকেটের সাথে ছিল, যারা আছে এবং যারা ক্রিকেটটা ওইভাবে ফলো করে, তারা সবাই জানে যে ঢাকা লিগটা কতটুকু ইম্পর্টেন্ট। সো এই লিগটা না হলে আমার কাছে মনে হয় যখন একটা সিজন আপনার এরকমভাবে পার করে দিবেন, এরপরে এখান থেকে রিকভার করে আসা এটা ভেরি ডিফিকাল্ট। আপনি কতজন ক্রিকেটার ঠিক থাকতে পারবে, কতজন ক্রিকেটার এখান থেকে খেলা ছেড়েও দিতে পারে, এটা ইউ নেভার নো। সো আমার কাছে মনে হয় যে এটা খুবই ডিফিকাল্ট হবে এবং একটা সমঝোতার মাধ্যমে হোক বা যেভাবেই হোক, আমরা চাই ক্রিকেটটা মাঠে চলে আসে। এই যেভাবেই হোকটা কেমন কিভাবে হতে পারে মিঠুন, যদি আমরা আপনাদের কাছ থেকেই জানতে চাই, কোনভাবে আসলে ক্রিকেটটা ফিরতে পারে? ইট ইজ টু লেট অলরেডি। অ্যাকচুয়ালি আমার কাছে এটার কোনো রাইট অ্যান্সার নেই, টু বি অনেস্ট। কারণ এখানে দুইটা পক্ষ তাদের দুইটা রোল প্লে করছে, মাঝখানে পড়ে গেছে আমরা ক্রিকেটাররা। এখানে দেখেন কেউ কারো জায়গা থেকে কিন্তু সমঝোতা করছে না। আপনি যদি মানে শুধুমাত্র বন্দুকের নলটা তাহলে আপনাদের ক্রিকেট বোর্ডের দিকে নেই, ক্লাব কর্মকর্তাদের দিকেও আছে? না, ডেফিনেটলি দেখেন আমরা যাদের কারণে সাফার করছি বা প্লেয়াররা যাদের জন্য সাফার করছে, 100% দায়ভার সবাইকেই নিতে হবে। এখানে আমরা যে শুধু ক্রিকেট বোর্ড, হ্যাঁ আমরা ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান, তারা একটা আমাদের প্লেয়ারদের কোনো দাবি দেওয়া থেকে শুরু করে A to Z আমাদের কিন্তু যাওয়ার জায়গা ওইটা। আমরা খুব স্বাভাবিকভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে সেখানেই যাব। তাদের দায়িত্ব কি কারণে হচ্ছে না সেটা বের করা এবং সেইটা সমাধান করা। যদি মানসিকভাবে কি আপনি সভাপতি হিসেবে বা জাতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটারদের বেঞ্চে এখন আপনিও নাম লিখিয়েছেন, এইটা সামগ্রিকভাবে কি আপনার মনে হয় যে এটা বিশাল একটা ডিজাস্টার ঘটছে চলমান প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে? দেখেন, আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমার সিম্পল কথা যে আমি যদি মনে করি, আমি এখন কোয়াবের সভাপতি, আমি যদি মনে করি আমার জন্যে 1000 প্লেয়ার সাফার করছে, তাদের ক্ষতি হচ্ছে, আমি আমার জায়গা থেকে সরে যাব। সিম্পল। কারণ আমি একার জন্যে 1000 প্লেয়ারের ক্ষতি হইতে দিতে পারি না। আমি একা সরে গেলে যেহেতু এখানে কোনো বেনিফিট নেই, মানে যিনি যারাই আসেন তারা চ্যারিটি করতে এসেছেন, চ্যারিটি আপনি ফ্রি টাইম দিচ্ছেন, ঠিক আছে, আপনি এক্সট্রা প্রেশার নিচ্ছেন, সবকিছু আপনার উপরে চাপ, অনেক কিছু আছে। তো আমি যদি দেখি যে ঠিক আছে, আমি ঠিক মতন যেই উদ্দেশ্যে এসেছি, ক্রিকেট আলটিমেটলি তো আমিও কোয়াবে কেন এসেছি, প্লেয়ারদেরকে সার্ভ করতে, প্লেয়ারদের নিয়ে কথা বলতে, প্লেয়ারদের যেই কথাটা ওরা বলতে পারছে না সেই জিনিসটা কোয়াবের থ্রুতে ওরা প্রেজেন্ট করছে। কারণ আপনি বাংলাদেশের কালচার অনুযায়ী আপনি ব্যক্তি হিসেবে একটা কথা বলবেন, আপনি কিন্তু সাইজ, এটা খুব ভালো করেই জানেন আপনি, ঠিক আছে। কিন্তু কোয়াব কিন্তু সেই জন্যেই আছে যে ওর মনের কথাটা ও যখন কোয়াবকে বলবে, কোয়াবের থ্রুতে যখন বলবে, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ডিল হবে। সৈকত, মানে আপনারও রোল আছে একটা এখানে, আপনি কি আসলে বোর্ড পরিচালক কারোর সঙ্গে ব্যক্তিগত লেভেল থেকে কথা বলেছেন কিনা বা কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা? আমরা তো জানি না ঢাকা প্রিমিয়ার লিগটা আদৌ সিঙ্গেল বেস করতে গেলে এই বোর্ডকে আসলে ডিসলভ হতে হবে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইম। মানে ধরেন এপ্রিলের যে কোনো সময় যদি বোর্ডটার আইনগতভাবে ডিসলভ হয়, একটা অ্যাডহক কমিটি যদি বাইরে থেকে যা যা শুনছি সেটা যদি সত্যি হয়, তাহলেও কি সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার লিগ হওয়ার কোনো সুযোগ আপনি দেখেন কিনা? সুযোগ তো অবশ্যই দেখি। সুযোগের থেকে বড় কথা হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম যে কোনোভাবেই হোক যেন লিগটা হয়, আমরা সেটা মাঠে আমরা ক্রিকেটটা চাই। এবং আমাদের যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে কোয়াব একটা ইনস্টিটিউটের হয়ে কাজ করতেছে। আমি একটু ইন্টারাপ্ট করি, অক্টোবরের পর ঢাকার ক্রিকেট ম্যাচের সংখ্যাটার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো সব মিলিয়ে আপনার
131, এই 150-র মতো ম্যাচ হয়েছে আপনার প্রথম বিভাগ, সিসিডিএম দ্বিতীয় বিভাগ, এইগুলো মিলিয়ে। আর এই যে এতগুলো কম ম্যাচ হওয়া, আমরা যদি প্রত্যেকটা লিগ হতো বা চলমান থাকতো, এই সংখ্যাটা 400-র উপরে হওয়ার কথা আর কি, আমাদের অ্যানালিসিস যদি ঠিক থাকে। এই যে খেলাগুলো হচ্ছে না, আখেরে আমরা যখন খেলতাম তখনও আমরা ওয়ার্ল্ড কাপ বা বিশ্ব আসরে গিয়ে খুব ভালো কিছু করিনি। এইটা কি মানে আপনাদেরকে আরও সামনের দিনগুলোতে তাতিয়ে দেবে কিনা, যে খেলা হয়নি এবার আমাদের আরও ভালো করে খেলেই তারপরে ঠিক করতে হবে? যদিও এর জন্য মোটেও ক্রিকেটাররা দায়ী নন, দায়ীটা হচ্ছেন দুই দলের বা দুই পক্ষের ক্লাব কর্তৃপক্ষ। ভালো করে খেলে আপনি এটা আবার রিকভার কিভাবে করবেন, এটা আমার প্রশ্ন হচ্ছে যে আপনি এটা কি অর্থের দিক থেকে লুজার হবেন শুধুমাত্র, ব্যাপারটা কি তেমন কিছু কিনা? তেমন কিছু না। আপনি একটা টুর্নামেন্ট বা একটা লিগ খেলার জন্য আপনি সারা বছর ধরে প্রিপারেশন নিচ্ছেন, তো যখন সেটা হচ্ছে না আপনি পরের বছর আবার কিভাবে প্রিপারেশন নেবেন যখন আপনি জানেনই না যে আপনি ক্রিকেট হবে কি হবে না? সো আপনি পরিসংখ্যানের দিকে যদি যান তাহলে তো আমি বলবো যে এটা একটা ডিজাস্টারের দিকে যাচ্ছে। সো এটা কখনোই ক্রিকেটের জন্য ভালো না। মানে ক্রিকেট সবসময় মাঠে থাকুক, সেটাই সবাই সবসময় চায়। মাঠে থাকুক, কিন্তু এখন কি মনে হয় যে আপনার রাস্তায় নেমে যাওয়ার খুব কাছাকাছি চলে গেছেন আপনারা সবাই মিলে? ডিপেন্ডস আসলে। মিথুন ভাই যে জিনিসটা বললো যে ক্রিকেটারদের যে কথাগুলো আছে, যারা যে কথাগুলো ইন্ডিভিজুয়ালি বলতে পারছে না হয়তোবা, সেই কথাগুলো কোয়াবের থ্রুতে বিসিবিতে যাচ্ছে। সো আমার মনে হয় যে কোয়াবের থেকে যখন কোনো ডিসিশন বা কোনো লেটার বিসিবিতে যাচ্ছে, তো সেটা শুধু কোয়াবের একার কারো ডিসিশনে যায় না, সেটা ইন্টায়ার ক্রিকেটার যারা আছে সবার ডিসিশনটা একত্রে হয়ে তারপরে যে ডিসিশনটা আসে সেটা প্রেসিডেন্টের মাধ্যমে বিসিবিতে যাচ্ছে। আসলে আপনার কি মনে হয় আমিনুল ইসলাম বুলবুল তার লিডারশিপে কিছুটা হলেও মানে ক্রিকেটকেই পেছনে রেখে দিয়ে অন্য ব্যাপারে নজরদারিটা তার বেশি? দেখেন, আমি কোনো ব্যক্তিকে নিয়ে কোনো কমেন্টস করতে চাই না, যেহেতু উনি নেতৃত্বে আছেন, না, ওনার but আশেপাশে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা স্থায়ী সমাধান চাই। আমরা কোনো ভাসমান জায়গায় থাকতে চাই না, আমরা স্থায়ী সমাধান চাই। এটা কি কোন আমাদের সলিউশন আপনার কাছে আছে? সমাধানটা কি? না, আমি যেটা বলছি, যেহেতু আপনি দেখেন যে আমাদের যে নতুন গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট কিন্তু ক্রিয়াকে কতটা প্রাধান্য দিচ্ছে সেটা আপনিও দেখছেন। ক্রিয়া কার্ড তৈরি করেছে, ওখানে ডিরেক্ট বলা হচ্ছে রাজনীতি এবং দলের ঊর্ধ্বে আমরা স্পোর্টসটাকে রাখতে চাই। আমরা স্পোর্টসটা আসলে কোন জায়গায় আছে একটু দেখে আসি, তারপর আমরা আবার আলোচনা আসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে। এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। আমি আশা করব আমাদের যে দুদকের যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এই বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। মানে কি তদন্ত রিপোর্টের দিকে আসলে বোর্ডের যারা পরিচালক হওয়ার লড়াইয়ে আছেন, নির্বাচন নিয়ে যাদের অনেক আক্ষেপ ক্ষোভ আছে, তাদের সঙ্গে যারা এখন নির্বাচিত বোর্ড সভাপতিও আছেন, তারাও পাখির চোখ করে তাকিয়ে আছেন তদন্তটা কখন শেষ হবে। এটা একটু যদি ছোট করে বিরতির আগে আপনি বলেন, মানে তদন্তটা কি আপনাদেরকেও ভাবিয়ে তুলছে কিনা? না, দেখেন, আমিনুল ভাইয়ের সঙ্গে কিন্তু আমরা দেখা করেছিলাম। আমরা কুয়াবের পক্ষ থেকে ওনার সঙ্গে দেখা করেছি। ওনার কাছে কিন্তু আমাদের রিকোয়েস্ট বলেন বা মেসেজ বলেন, এটাই ছিল যে হয়তোবা টুডে অর টুমোরো এটা সমাধান হবে। কিন্তু একটা সিজন, উনি যেহেতু ফুটবলার ছিলেন, উনি একটা সিজন মিসের মর্মটা বুঝেন। তো ওনাকে ওই রিকোয়েস্টেই ছিল যে আপনি যত দ্রুত সম্ভব এটার একটা সুষ্ঠু তদন্ত করে যেন আমাদের প্লেয়াররা সিজন মিস না হয়, যত দ্রুত সম্ভব এটার একটা রেজাল্ট যদি উনি দিয়ে এটার একটা সমাধান যদি আসে, তাহলে প্লেয়ারদের একটা বছর নষ্ট হবে না। এই রিকোয়েস্টটা ওনার কাছে ছিল এবং উনিও আমাদেরকে সেই কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি যতদিন আছি ততদিন আমি একটা প্লেয়ার হয়ে প্লেয়ারদের কোনো ক্ষতি হবে এমন কোনো কিছু করব না। তো উনি সেই আমাদের সাথে যে কথাটা দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি উনি সেই কথাটা রেখেছেন। মিঠুন, মানে গল্পগুলো আসলে খুব এখন ট্র্যাজিক মনে হচ্ছে। আমরা ক্রিকেটটাই আসলে ছাড়া সব কিছুই হচ্ছে চারদিকে। বোর্ড ভাঙার গল্প শুনছি, হতে পারে বোর্ড টিকে যাওয়ার গল্প শুনছি, যেটা হতে পারে, কিন্তু ক্রিকেট যেটা হওয়ারই কথা সেটা হচ্ছে না। তো এই যে ক্রিকেট হচ্ছে না, আপনার তো ক্রিকেট ক্যারিয়ারটা ফার্স্ট ডিভিশন বা প্রিমিয়ার লিগ এবং প্রথম বিভাগ প্রথম শ্রেণী ক্রিকেট সহ অনেক বড়। কখনো কি এরকম বাজে সময়টা আপনাদের আগে এসছে কিনা? আমরা এরকম ইনসিকিউর পজিশনে কখনোই পড়ি নাই, টু বি অনেস্ট। এত বছরের ক্যারিয়ারে এতটা ইনসিকিউর যে আমি জানিই না যে নেক্সট কি। হ্যাঁ, এরকম ইনসিকিউর অবস্থায় আমরা কখনোই পড়ি নাই। তো
আমি অ্যাজ এ কোয়াবের প্রেসিডেন্ট বলেন, ক্রিকেটার বলেন, আমি চাই এটার যত দ্রুত সম্ভব সুষ্ঠু সমাধান করে একটা সুন্দর স্মুথ একটা রাস্তা তৈরি করতে, একটা স্মুথ রাস্তা যেখানে প্লেয়াররা যেন সুন্দরভাবে নিশ্চিন্তে হাঁটতে পারে। এই জিনিসটা এখন কিন্তু অনেক হাই টাইম এই জিনিসটা করার। আমি মনে করি যে আমিও আশা করব যে বোর্ড থাকুক, বোর্ড ভাঙুক, এটা আমাদের কোনো বিষয় না। যেটা করলে ক্রিকেটের কল্যাণ হবে, যেটা করলে ক্রিকেটটা সুন্দর মতন মাঠে ফিরবে, আমরা সেই জিনিসটাই চাই। সৈকত, মানে ক্রিকেটটা আসলে মাঠ থেকে যখন উধাও হওয়া শুরু করলো আস্তে আস্তে, এই প্রিমিয়ার লিগ প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ নিয়ে এই যে টানা পড়েন, আপনার এক্সপিরিয়েন্সটা কি? আপনিও তো অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যেই আছেন, ময়মনসিংহে যাচ্ছেন, প্র্যাকটিস করছেন, এগুলো আমরা খবর রাখি। তার বাইরে আসলে ক্রিকেটটা কি হচ্ছে আর কি? না, তার বাইরে দেখেন মানে আমাদের বিসিএল, এনসিএল ঠিক আছে, এগুলো বিসিবির লিগ, কিন্তু ঢাকার লিগটা কোথায়? মানে যেটার উপরেই এত ক্রিকেটারের রুজি আসলে ডিপেন্ড করে। ইনসিকিউর কথা যদি বলেন, আমরা মানে কোভিড টাইমে আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট ছিল ক্রিকেট খেলা, সত্যি কথা বলতে। তারপরে যে সময়গুলো ছিল, একটা টাইম আসছে এরকম যে ক্লাবের অবস্থা একটু ভালো না, তো এই সময়টাতে হয়তো বা একটু প্লেয়ারদের স্যাক্রিফাইস করতে হইতে পারে, এবং সেটা লাস্ট ইয়ার বিপিএলেও প্লেয়াররা করছে এবং ঢাকা লিগেও প্লেয়াররা করছে। ফার্স্ট ডিভিশন থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগ এবং সব জায়গাতেই প্লেয়াররা স্যাক্রিফাইস করে খেলতে চাইছে। তো আপনি যদি প্লেয়ারের পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন, আপনি প্লেয়ারদের জিজ্ঞেস করলে তারা কী চায়, তারা খেলতে চায় হোয়াট এভার, তারা সব রকম মানে কন্ডিশনে তারা ক্রিকেট খেলতে চায়। এখন আপনি এই বছরটা এমন হয়ে গেছে যে আপনি পুরোপুরি ইনসিকিউর, আপনি জানেনই না খেলা হবে কি না। তো এই জায়গায় থেকে আপনি আপনি নিজে ফোকাস করতে পারতেছেন ক্রিকেটে, না আপনি কোনো প্ল্যান করতে পারতেছেন যে আমার সামনে প্রিমিয়ার লিগ হবে কি হবে না, আমি খেলবো কি খেলবো না, সেটাই আমি জানি না। হয়তোবা অনেকে চিন্তা করতেছে এবার টিমই করবে না, মানে নানান ধরনের আপনার অনিশ্চয়তার মধ্যে আছে। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বেরোয় আসা উচিত, মাঠে ক্রিকেটটা নিয়ে আসা উচিত, এবং সেটা মানে আমার কাছে মনে হয় যে সব কিছুর পরে যে আমার সব চিন্তা বাদ দিয়ে ক্রিকেটের দিকে ফোকাস করা উচিত এবং মানে মাঠে ক্রিকেটটা চালু করা উচিত। মাঠের ক্রিকেটটা আসলে সবাই যেভাবে মিস করছেন, তাতে তো আসলে ক্রিকেট বোর্ডের আরও শতপ্রণোদিত হয়েই কাজটা যে ফর্মেই হোক না কেন উচিত ছিল। সেখানে কি আপনার মনে হচ্ছে কিছু ল্যাপসেস আছে এই বোর্ডে? মনে আছে, আমি তো ফ্রম দ্য ফার্স্ট ডে আমি দেখেছি, কারণ আমি ক্লাবের সঙ্গে মিটিং করেছি, যদিও সেটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে প্লেয়ারদের সাথে কথা বলা, প্লেয়ারদের যে চাহিদা সেটা বোর্ডে প্রেজেন্ট করা। যখন দেখেছি বোর্ডের অনীহা বা তারা পারছে না, তখন আমি কিন্তু নিজেই এগিয়ে গিয়েছি, ক্লাবের সঙ্গে মিটিং করেছি, ক্লাবদের চাওয়া ওনারা কি চাই সেই জিনিসগুলো ওনাদের কাছ থেকে শুনেছি। সেই ইনফরমেশনটাই আমি, যেহেতু তাদের মধ্যে একটা বড় ডিস্টেন্স ছিল, সেই ইনফরমেশনটাই আমি ক্রিকেট বোর্ডে দিয়েছি। আমার এমনও শুনতে হয়েছে এইসব মাইক্রো প্রজেক্ট নিয়ে কথা বলার আমার সময় নেই। এখন আপনার কাছে যদি 1500 থেকে বোর্ড সভাপতি বলেছেন? জি, একটু বিস্তারিত, মানে যদি সময় কম, একটু যদি বিস্তারিত। না, আমি যখন ধরেন কোনো ধরনের রেসপন্স পাচ্ছিলাম না, তখন আমি প্রথমে ফর্মালি যেটা করা উচিত আমার চিঠি দেয়া বা সিসিডিএমকে জানানো, আমি সেইগুলো জানালাম। সিসিডিএম থেকে যখন আমাকে বললো যে এটা আমার হাতে নাই বা আমি এটা পারবো না, এটা প্রেসিডেন্টের মাধ্যমে সলিউশনে যেতে হবে, আমি তখন ডিরেক্ট বোর্ড সভাপতির সঙ্গে যোগাযোগ করেছি। উনি আমাকে এক সময় দিয়ে আমাকে দুইবার সময় দেওয়ার পরেও যখন দেখা হলো না, আমি বললাম ইমার্জেন্সি আপনার সঙ্গে আমার ফোনে হলেও কথা বলতে হবে। তখন বলল যে ইস্যুটা কি জানতে চাইলো। আমি বললাম যে ঢাকা লিগ নিয়ে আমি কথা বলতে চাই। উনি আমাকে তখন বলেছে যে আমি আসলে এইসব মাইক্রো প্রজেক্ট নিয়ে কাজ করি না, আমার অনেক কাজ, এটা তুমি সিসিডিএমের সঙ্গে যোগাযোগ করো। তো এই ধরনের জিনিসও আমার ফেস করতে হয়েছে, কিন্তু খুবই হিউমিলেটিং। হ্যাঁ, তো তারপরেও আমি আমার দিক থেকে, যেহেতু আমি প্লেয়ারদের মানে দায়িত্ব নিয়েছি প্লেয়ারদের হয়ে কথা বলার, তারপরেও আমি আমার নিজের সব কিছু এক সাইডে রেখে আমি শুধুমাত্র প্লেয়ারদের স্বার্থে আমি কন্টিনিউয়াসলি যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু দেখেন যে ক্রিকেট বোর্ড এই ধরনের কি কোনো উদ্যোগ, যেহেতু ভিকটিম হচ্ছে ক্লাবগুলা, কারণ ওনারা ইলেকশন করেন নাই, ইলেকশন না করে কিন্তু ওনারা ওখান থেকে করে রিজাইন করে বা উইথড্র করে ওনারা চলে গেছেন। তো তাহলে ওনাদেরকে ফেরানোর জন্য ফার্স্ট স্টেপটা কার নেওয়া উচিত? অবশ্যই বর্তমান বোর্ডের, ডেফিনেটলি বোর্ডের, কারণ ওই খেলাটা না হলে পারে পুরা শুধু ক্রিকেটের ক্ষতি হবে না,
ওনার আন্ডারে যে ক্রিকেটাররা আছে তারাও সাফার করবে। তো অবশ্যই এটা বুঝতে তো আসলে খুব বড় সায়েন্টিস্ট হতে হয় না, বড় সায়েন্টিস্ট হতে হয় না, কিন্তু এটা তো বোঝাতে আমার অনেক কাঠখড় শেষ পোহাতে পর্যন্ত হয়েছে। বুঝেছে কিনা আমরা শেষ মিনিটে সৈকত, আপনার কি মনে হয় যে আসলে ক্রিকেট বোর্ড ক্রিকেটটা হোক এটা চায়? আপনি কি কোনো আশার আলো দেখেন বর্তমান বোর্ডের কাছ থেকে? না, সেই ব্যাপারে আমাদের জন্য বলা ভেরি ডিফিকাল্ট, যেহেতু আমরা যেহেতু একটা ল্যাপস হয়ে যাচ্ছে হ্যাঁ। বর্তমান মৌসুম, এটা তো দেখতে আসলে এটা তো লুকানোর কিছু নাই। হ্যাঁ, এটা আমার কাছে মনে হয় যে আমি জানি না যে আসলে প্রিমিয়ার লিগ হবে কিনা। আমরা প্রতিদিনই যখন ড্রেসিং রুমে যাচ্ছি, মাঠে প্র্যাকটিস করতেছি, আমরা সবাইকে জিজ্ঞেস করতেছি যে প্রিমিয়ার লিগ হবে কি হবে না, মানে এরকম একটা কনভারসেশন সবার মধ্যে চলতেছে। বাট ওই যে আমি যে কথাটা শুরুতে বললাম যে আমাদের যে কমপ্লেনগুলো থাকে, আমরা যখন কোনো জায়গা না পাই তখন আমরা কই যাই বলবো, আমরা কোয়াবকে বলবো। এবং কোয়াবের তো থ্রুতে দেখা যাচ্ছে যে দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা, কোনো জায়গাতে স্টেডি হতে পারছে না, কারো ট্রাস্টের মধ্যেই না। তো এটা কতটুকু আসলে আমি লাস্ট 10 সেকেন্ডের মধ্যে জানতে চাই, মানে ক্রিকেটার হিসেবে অ্যাপিলটা কি? আমরা ক্রিকেট খেলতে চাই মাঠে। কত তাড়াতাড়ি? এটা এক সপ্তাহের মধ্যে হলে তো সবচেয়ে বেশি আমরাই খুশি হব। মানে সেরকম কোনো সম্ভাবনা আছে? আমি জানি না। আমরা এখন আশঙ্কা সম্ভাবনা এই সব শব্দগুলোরে আসলে মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, অনেক কষ্ট করে সময়টা বের করতে পেরেছেন, এই জন্য আশা করি আপনাদের সঙ্গে আবারও গ্যালারিতে দেখা হবে। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার যখন ফিরে আসব, আশা করছি বাংলাদেশ ক্রিকেট কিছুটা শান্তিপূর্ণ অবস্থায় দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে।